নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল। আজকের নিবেদন মিথিল ভট্টাচার্যের লেখা গল্পের নাম ক্লাব ঘরের ব্ল্যাকবোর্ডটা। আদ্যিকালের সেই কাঠের চেয়ারটায় আজ 7 বছর পর আবারও এসে গেছি। এসে বসেওছি। পার্থক্য শুধু একটাই, অন্যান্যবার এই চেয়ারটা নিয়ে যার সঙ্গে ঝগড়া চলতো সেই মানুষটা আজ শুধু একটা ছবি হয়ে গেছে আমার চোখের সামনে। রজনীগন্ধার মালা পড়ে আছে গলায়, কেউ যেন খুব যত্ন করে চন্দন মাখিয়ে দিয়েছে উজ্জ্বল মুখটাতে। হাসিটা ঠিক আগের মতোই, প্রাণবন্ত, অমলিন, যেন এখনই মুচকি হেসে বলে উঠবে, রঞ্জন দেখ, তোর প্রাণের সিংহাসন কিন্তু আমি আবার দখল করে নিয়েছি। সেই সমস্ত খুনসুটি, ঝগড়াঝাটি সব এখন শুধুই স্মৃতি। বাস্তব হয়ে আছে শুধু সেই চেনা মুখটা ছবির চারকোনা ফ্রেমে। অগুরু আর রজনীগন্ধার তীব্র গন্ধে আমার নাকটা যেন জ্বলে যাচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। কেন রে অনেক, এত তাড়াতাড়ি কেন চলে গেলি? সবাই বলছে তুই নাকি আত্মহত্যা করেছিস। সেটাই কি সত্যি, নাকি কেউ তোকে কোনোভাবে বাধ্য করেছে? আচমকা একটা হাতের ছোঁয়ায় আমি সংবেদ ফিরে পেলাম। পার্থ কখন যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। পার্থ স্কুলে আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল। অনেকের খাস চেলা ছিল ছোটবেলায়। একটা শুকনো স্বরে পার্থ জিজ্ঞাসা করলো, ব্যাঙ্গালোর থেকে কবে ফিরলে রঞ্জুদা? একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলাম, গতকাল রাতে। হঠাৎ করে এসব কি হয়ে গেল রে পার্থ? অনেকের মতো ছেলে দুম করে আত্মহত্যা করলো? আরে কি হয়েছিল ওর? পার্থ মাথাটা নিচু করে উত্তর দিল, আমি ঠিক জানি না গো রঞ্জুদা। তুমি অনেকদার বাড়ি যাওনি? জেঠিমা কিছু বলেনি তোমায়? মৃদু স্বরে বললাম, গেছিলাম। রমা কাকি কিছু বলার অবস্থাতে নেই, হাউ হাউ করে কাঁদছিল। শুধু এইটুকুই কোনো মতো বলল যে অনেক নাকি এই ক্লাব ঘরেই মারা গেছে। কথাটা কি সত্যি রে পার্থ? পার্থ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভাঙা স্বরে বলল, হ্যাঁ, 3 দিন আগে এই ক্লাব ঘরেই মারা গেছিল অনেকটা। ধারালো দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, তারপরেও তুই বলছিস তুই কিছু জানিস না? সত্যি জানিস না, নাকি আমার থেকে কিছু লুকোচ্ছিস? সত্যি করে বল পার্থ, অনেকে ঠিক কি হয়েছিল? পার্থ একটু আমতা আমতা করে বলল, কি যে বলো রঞ্জুদা, তোমার থেকে আমি কিছু লুকোতে যাব কেন? এই দেখো, যার জন্য আসা, তুমি কি আজকে স্মরণ সভায় অনেকদাকে নিয়ে কিছু বলতে চাও? একটা শুকনো হাসি হেসে বললাম, না রে, অনেককে নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না। তুই যা, বরং এখন আমি কিছুক্ষণ এখানে একা থাকতে চাই। মাথাটা নিচু করে দ্রুত পায়ে চলে গেল পার্থ। আর 7 বছর পার করে নতুন করে আরও একবার কৈশোরের প্রিয় ক্লাব ঘরটার এক কোণে নীরবে বসে রইলাম আমি। কত স্মৃতি জড়িয়ে আছে এর এই আনাচে কানাচে, কত অমূল্য মুহূর্ত। এই ঘরটা যেখানে আমাদের কত সন্ধে কেটেছে, ক্যারামে স্ট্রাইকারের টুকটাক আওয়াজে, হাসিতে, গল্পে, ঝগড়ায়। কিন্তু আজ সব যেন কেমন অচেনা হয়ে ঠেকছে। কেউ যেন একটা নিমেষে বদলে দিয়েছে ঘরটাকে। থামগুলো আগেও পুরনো ছিল, কিন্তু এখন সেগুলোতে সময়ের ভাঁজ আরও গভীর। দেওয়ালের পলিস্তারা খসে পড়েছে, ছাদ থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ যেন ঝরে পড়ছে নিঃশব্দে। এই নীরবতা শুধু শোকের নয়, এ যেন অন্য কিছু, একটা চাপা আতঙ্ক। মৃত্যুর গন্ধ যেন কেবল অনেকের ছবির চন্দনেই আটকে নেই।
এই গন্ধ মিশে আছে যেন চারপাশের বাতাসে। উপস্থিত প্রতিটা মানুষের মুখে এদের সবার মুখ ফ্যাকাশে, চোখের কোণায় যেন একটা অজানা, একটা ভয়ের ছাপ। ক্লাব ঘরের প্রতিটা কোণে যেন কেউ বসে আছে, তাদের দেখা যায় না, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায়। আমার বুকের মধ্যে কোথাও একটা যেন ভার জমে উঠেছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অনেক, তুইও কি এখানেই আছিস? না, কোনো উত্তর এলো না। শুধু ওর রজনীগন্ধার মালা পরা ছবিতে আরো একবার পিছলে গেল আমার দৃষ্টি। না, ওই ছবিতে আর তাকাতে পারছি না। চোখ সরিয়ে ক্লাব ঘরের ডান দিকের দেওয়ালের দিকে ফিরে তাকালাম, আর তারপরে চমকে উঠলাম। আরে, এটা তো আগে নজরে পড়েনি। এত বড় ভুল সবার কিভাবে হতে পারে? কারো চোখে পড়লো না এটা? অনেকের ছবিতে ফুল, মালা, ধূপ সব দেয়া হয়েছে, সবাই পালা করে শোক জ্ঞাপনও করছে। অথচ ক্লাবের এই আদ্যিকালের প্রকাণ্ড বাঁধানো ব্ল্যাকবোর্ডটায় ওর মৃত্যু সংবাদ, শোক জ্ঞাপন বার্তা, এসব কিছু লেখা হয়নি। সবাই এত উদাসীন। একটা প্রচন্ড রাগ জমা হতে শুরু করলো বুকের মধ্যে। থাক, কাউকে কিছু বলে লাভ নেই। আমার বন্ধুই যখন, কাজটা আমি করি। ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডটার দিকে এগিয়ে গেলাম। স্কুল জীবনে এই ব্ল্যাকবোর্ডটা ভীষণ প্রিয় ছিল আমাদের দুজনেরই। প্রকাণ্ড ব্ল্যাকবোর্ডটা দেয়ালের গায়ে শক্ত করে বাঁধাই করা, মাটি থেকেও বেশ খানিকটা ওপরে, যদিও তাতে আমাদের আটকাতো না। ক্লাব ঘরের আদ্যিকালের নড়বড়ে টুলটার ওপরে দাঁড়িয়ে কতবার কত বিজ্ঞপ্তি, শোক সংবাদ যে লিখেছি আমরা। বিশেষত অনেক ভীষণ ভালোবাসত এই ব্ল্যাকবোর্ডটায় লিখতে, আর ওর হাতের লেখাও ছিল মুক্তোর মতো সুন্দর। তাই ক্লাবের বড়রা একটা সময়ের পর সমস্ত শোক ও সংবাদ ওকে দিয়েই লেখাতো ব্ল্যাকবোর্ডে। মনে আছে একবার ইয়ার্কি মেরে অনেক বলেছিল, দেখ রঞ্জু, আমি না হয় আর সবার মৃত্যুর খবরের পার্মানেন্ট রিপোর্টার, কিন্তু আমি কোনোদিন পটল তুললে আমার শোক সংবাদটা কে লিখবে বলতো? আমিও হেসে বলেছিলাম, চাপ নিস না ভাই, সেই শুভ কাজ না হয় আমিই ঘাড় পেতে নেব। খ্যাক খ্যাক করে হেসে উঠেছিল অনেক। ইস, উনি নাকি ওর ওই কাকের ঠ্যাং বকের ঠ্যাঙে আমার মৃত্যু সংবাদ লিখবে। রক্ষে করো ভাই, তাহলে আমি মরেও শান্তি পাবো না। আমার প্রেতাত্মা ক্লাবের দেয়ালে মাথা ঠুকে নয় আরেকবার মরবে। চোখ দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসছে। দেয়ালের কুলুঙ্গির থেকে একটা চকের টুকরো নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলাম, কিন্তু একটা আঁচড় দেওয়ার আগে কেউ সজোরে আমাকে ঠেলে সরিয়ে দিল ওই ব্ল্যাকবোর্ডটার সামনের থেকে। হতভম্ব হয়ে আবিষ্কার করলাম আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন ক্লাবের প্রেসিডেন্ট প্রমথেশ কাকু। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, গোটা শরীরটা কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে চিৎকার করে উঠলেন উনি, পার্থ, কোথায় তুই? তোকে না আমি বলেছিলাম রঞ্জনকে চোখে চোখে রাখতে, ওই সর্বনাশা ব্ল্যাকবোর্ডের থেকে ওকে দূরে রাখতে। এই তুই আমার কথা শুনেছিস? রাস্কেল! আর যদি ওর কিছু একটা উত্তেজনায় কথাটা শেষ না করে মাটিতে বসে পড়লেন প্রমথেশ কাকু। অপরাধীর মতো কালো মুখ করে এসে দাঁড়ালো পার্থ। কাকু, আমি তো রঞ্জুদার সঙ্গেই ছিলাম। রঞ্জুদাই বলল কিছুক্ষণ একা থাকতে চাই, তাই আমি একটু ওইদিকে গেছে। বুঝতে পারিনি যে রঞ্জুদা ওই ব্ল্যাকবোর্ডের সামনে যাবে। বিরাট ভুল হয়ে গেছে কাকু, বিরাট ভুল হয়ে গেছে। প্রমথেশ কাকুকে হাত ধরে চেয়ারে বসিয়ে ঠান্ডা গলা আমি বললাম, কাকু কি হয়েছে আমাকে খোলাখুলি বলুন না প্লিজ। এখানে আসার পর থেকে দেখছি সবাই যেন কোনো কিছু নিয়ে একটা যেন খুব ভয়ে ভয়ে আছে, অথচ কেউ মুখই খুলছে না।
অনেক কিভাবে মারা গেল সেটাও এখনো জানতে পারিনি। আর এখন আপনি এই সামান্য ব্ল্যাকবোর্ডে লেখা নিয়ে এইভাবে আঁতকে উঠলেন। আপনাকে অনুরোধ করছি, আমাকে সবটা খুলে বলুন। অনেকের বন্ধু হিসাবে এটুকু অন্তত জানার অধিকার আমার আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমার দিকে তাকালেন কাকু। তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ বাবা, তোমার সম্পূর্ণ অধিকার আছে সত্যিটা জানার। আমি প্রথমে তোমাকে বলতে চাইনি, ভেবেছিলাম দুদিনের জন্য এসেছে, কেন অহেতুক এই সর্বনাশের দিকে ঠেলে দিই। কিন্তু সেই ভুলের জন্য তুমি খাদের দিকে পা বাড়াতে যাচ্ছিলে। আজ তোমার থেকে কিছু লুকোনো ঠিক হবে না, সবটাই তোমাকে আমি খুলে বলছি। রঞ্জন, তোমার বন্ধুর মৃত্যুর কারণ হচ্ছে ওই সর্বনাশা ব্ল্যাকবোর্ড। তুমি এই ক্লাব ঘরকে, ব্ল্যাকবোর্ডকে যা দেখে গেছিলে, তারপর অনেক ঝড় বয়ে গেছে, আর তাতে অভিশপ্ত হয়ে রয়ে গেছে এই ক্লাব ঘর, ওই ব্ল্যাকবোর্ড। আমরা প্রত্যেকে এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে বছর খানেক আগে। তোমার আদিত্যবাবুকে মনে আছে নিশ্চয়ই? আমি বিস্মিত স্বরে বলে উঠলাম, আদিত্য স্যারকে ভুলে যাব? কি বলছেন কাকু? উনি তো আমাদের হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। কত গরিব ছাত্রকে বিনা পয়সায় উনি পড়িয়েছে। ওর মতো মানুষ আর একটাও হয়? কিন্তু শুনেছিলাম উনি নাকি বছর খানেক আগে মারা গেছেন। একটু দম নিয়ে আবার বললেন প্রমথেশ কাকু, হ্যাঁ, 1 বছর আগে উনি মারা গেছিলেন। আর সেই মৃত্যুর থেকেই এই অভিশপ্ত ঘটনাচক্রের সূত্রপাত। উনি মারা যাওয়ার 3 দিনের মাথায় আমরা এখানে এই ক্লাব হাউসে একটা স্মরণ সভার আয়োজন করি। সবকিছুই বেশ ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু সুর কাটল সুখলাল বাবু আর তার নাতনি রিনির আসার পরে। সুখলাল বাবুকে তুমি চিনবে না, উনি এই পাড়ায় আসেন তোমার চলে যাওয়ারও প্রায় বছর 3 পর। বিপত্নিক মানুষটার জীবনে একমাত্র ওর ওই 8 বছরের নাতনি রিনি ছাড়া আর কেউ ছিল না। ওর ছেলে, ছেলের বউ নাকি পাহাড়ে গিয়ে দুর্ঘটনায় মারা যায়, একমাত্র বেঁচে যায় ওই এক রত্তির নাতনি। পুরনো স্মৃতি ভুলতে নিজের বাড়ির ঘর দৌড় বেছে এই পাড়ায় এসে উঠেছিলেন মানুষটা। একটা অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন উনি, ভীষণ খামখেয়ালি আর খানিকটা চিটগ্রস্তও বলা যায়। কখন যে ওর মন মেজাজ কেমন থাকবে তা বোঝার ক্ষমতা আমাদের কারও ছিল না। আর এটাও শুনেছিলাম ছেলে, ছেলের বউ মারা যাওয়ার পর থেকেই উনি অকাল্ট সায়েন্সের দিকেও ঝুঁকেছিলেন। যদিও সবাই এসব নিয়ে আড়ালে মজাই করত, ওর সামনে কেউ কিন্তু কিছু বলতো না। আর ওর থেকেও অদ্ভুত ছিল ওর ওই নাতনি রিনি। রঞ্জন, আমার বয়স হয়েছে, অনেক দুরন্তদর্শী বাচ্চা আমি দেখেছি, কিন্তু রিনির মতো আজব আর নিষ্ঠুর স্বভাবের বাচ্চা আমি আমার জীবনে আর একটাও দেখিনি। রিনি কখনো অন্য কারো খুশি, আনন্দ এসব সহ্য করতে পারত না। যে কোনো মানুষের পছন্দের জিনিসকে সে নষ্ট করতে, তাদের অহেতুক কষ্ট দিতে অসম্ভব ভালোবাসত মেয়েটা। হয়তো অল্প বয়সে বাবা মাকে হারানোর জন্যই এই নিষ্ঠুরতা ওর ভেতরে জন্ম নিয়েছিল। ক্লাব ঘরে সব বাচ্চারাই এই পুরনো ব্ল্যাকবোর্ডটাকে নিয়ে অনেক রকমের খেলা করে। তোমরাও ছেলেবেলায় করেছ, আঁকিবুকি কেটেছ, টিচার খেলেছ, কিন্তু রিনির এই ব্ল্যাকবোর্ডের দিকে আকর্ষণটাই ছিল একটা ভীষণ আলাদা। ব্ল্যাকবোর্ডের গায়ে কোনো ব্যক্তির মৃত্যু সংবাদ লেখা থাকলেই ও বিচ্ছিরি রকম আঁকিবুকি কেটে সেটাকে নষ্ট করে দিত। যত ওকে বারণ করা হতো তত যেন আরো বেশি করে করত, খিলখিল করে হাসত আর ক্রমাগত চক ঘষে ঘষে ব্ল্যাকবোর্ডের গায়ে, যতক্ষণ না পর্যন্ত একটানা
চক ঘষার ওই শিরশিরে শব্দ অতিষ্ঠ হয়ে আমরা ক্লাব ঘর থেকে চলে যেতে বাধ্য হতাম। আর সুখলাল বাবুর তো প্রাণ ছিল ওই নাতনি, তাই তার কাছে অভিযোগ করেও কোনো লাভ হতো না। আদিত্যবাবুর মৃত্যুর দিনেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল, কিন্তু তার যে এমন বিভৎস পরিণতি হবে তা আমরা কেউ দুঃস্বপ্নেও ভাবিনি। সুখলালবাবু আমাদের সঙ্গে ক্লাবের ভেতরের ঘরে বসে গল্প করছিলেন, আর রিনি ছিল বাইরের এই বড় ঘরটা। প্রথমে আর দুজন বাচ্চার সঙ্গেও খেলছিল, তারপর ওর নজর পড়ে দেয়ালের এই ব্ল্যাকবোর্ডটার দিকে। নড়বড়ে টুলটায় উঠে ব্ল্যাকবোর্ডের গায়ে আদিত্যবাবুর মৃত্যুর সংবাদে ইচ্ছে মতো চক ঘষতে শুরু করেছিল। অনেকের লেখা অত সুন্দর শ্রদ্ধার্ঘ্যটাকে আঁকি বুকি কেটে সব নষ্ট করে দিচ্ছিল। নিখিলদার নজরে প্রথম পড়েছিল বিষয়টা। তুমি তো জানোই নিখিলদাকে, একটুতেই মাথা গরম হয়ে যায়। উনি আগেও বেশ কয়েকবার রিনিকে বারণ করেছে এইসব করতে, যদিও রিনি তা কানে তোলেনি। সেই দিন ওই একই কাজ করতে দেখে অসম্ভব রেগে যান উনি। বেশ কয়েকবার ধমক দেওয়ার পরও যখন রিনি ওর কথা কানে তোলে না, তখন রিনি রেগে মেঘে ওই টুলের কাছে এসে উঠে জোর করে টুল থেকে নামাতে যায়। টুলটা ভাঙা ছিল না, রিনি ঘাবড়ে গেছিল নাকি নিখিলদা তাড়াহুড়োতে না বুঝে টুলে ঠেলা মেরে বলেছিল বসেছিল, আর কেউ তো জানি না, আমরা কেউ তো জানছি না। কিন্তু রিনি হঠাৎই টুল থেকে পা ফসকে নিচে পড়ে যায়, আর পড়ার আগে ওর মাথাটা জোরে ওই ব্ল্যাকবোর্ডের গায়ে ঠুকে যায়। জোর শব্দে সকলে চমকে যখন আমরা ভেতরের ঘর থেকে বাইরে এলাম, তখন ও মাটিতে পড়ে আছে। মেয়ের গোটা মাথাটা রক্তে ভেসে যাচ্ছে, শরীরটা শুধু দুবার কেঁপে স্থির হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি। সুখলালবাবু বাইরে বেরিয়ে নাতনির এই অবস্থা দেখে উত্তেজনায় তো জ্ঞানই হারিয়ে ফেললেন। আমরা সবাই মিলে দুজনকে সাত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু কপাল খারাপ, সুখলালবাবুর জ্ঞান একটু পরে ফিরে এলো। রিনির চোখ আর কিন্তু খুলল না। ডাক্তার বলেছিল মাথার কোনো একটা সেন্সিটিভ জায়গায় গভীরভাবে চোটটা লেগেছে, ইন্টারনাল ব্লিডিংয়েও মারা গেছে। আমরা তো সবাই থ হয়ে গেছিলাম ওই কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাটা। সব থেকে বেশি আঘাত পেয়েছিল নিখিলদা। উনি তো ভাবতেই পারেনি যে ওর একটা সামান্য বকুনির ফলাফল এটা হতে পারে। দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসেছিলেন কেবল উনি। জ্ঞান ফিরে আসার পর সুখলালবাবু বারবার জিজ্ঞাসা করছিলেন কিভাবে মারা গেছে রিনি, কিন্তু নিখিলদার ব্যাপারটা আমরা সবাই চেপে গেছিলাম। প্রত্যক্ষদর্শী সবাই এক বাক্যে বলেছিল যে ওটা একটা শুধুই অ্যাক্সিডেন্ট, এমনিই তো মরমে মরে আছে মানুষটা, তাকে আর কেন মরার উপর খাড়ার ঘা দিই। কে জানে কোনটা বেশি গভীর প্রভাব ফেলেছিল সুখলাল বাবুর ওপরে, রিনির মৃত্যু নাকি রিনির মৃত্যুর পেছনে পুরো সত্যিটা বারবার জানতে চেয়েও জানতে না পারাটা। কিন্তু সেদিন থেকে বদলে যেতে লাগলেন তিনি। একটু যেন ছিটগ্রস্ত হয়েছিল, কিন্তু সেটা এবার পাগলামিতে পরিণত হতে শুরু করল। দিন নেই রাত নেই ক্লাব ঘরে এসে বসে থাকতেন উনি। ব্ল্যাকবোর্ডের গায়ে হাত বুলিয়ে কী সব বিড়বিড় করতেন। কেউ বারণ করতে হলে হিংস্র পশুর মতো গর্জে উঠতেন, চোখ দুটো জ্বলতো যেন ওর। আর একটা কথা বারবার বলতেন, কি হয়েছিল আমার রিনির, কে মেরেছে ওকে, কে? আমরা অনেক বুঝিয়েছিলাম, কিন্তু উনি কোনো কথাই কানে তুলতেন না, শুধু এক দৃষ্টি তাকিয়ে থাকতেন ব্ল্যাকবোর্ডের দিকে আর হাত বোলাতেন। বলতেন রিনির চক ঘষার শব্দ নাকি উনি এখনও শুনতে পান ওই ব্ল্যাকবোর্ড থেকে, আর ব্ল্যাকবোর্ডে কিছুতেই কারো মৃত্যু সংবাদ লিখতে দিতেন না। জোর করে কেউ লিখতে গেলে পাগলের মতো আচরণ শুরু করে দিত। ওর মনের কথা ভেবে আমরা প্রথম প্রথম সব মেনে নিয়েছিলাম, কিন্তু ধৈর্যেরও তো একটা বাঁধ আছে। প্রায় 8-9 মাস পরে এইভাবে কাটার পর যখন
পাড়ার বৃদ্ধা আরতি মাসি মারা যাওয়ার পরও উনি এই একইভাবে জেদ ধরে বসে রইলেন। তখন অনেক আর সহ্য করতে পারেনি। ও রীতিমতো চেঁচিয়ে বলেছিল, অনেক হয়েছে আপনার পারলাম আর না, বারবার বলছি আপনার নাতনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরেও এত দিন থেকে আপনি কি করছেন বলুন তো এগুলো? কাল আমি আরতি মাসির মৃত্যু সংবাদটা এখানে লিখব, যদি ক্ষমতা থাকে আটকে দেখাবেন। স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলেন সুখলাল বাবু। তারপর হঠাৎ খিলখিল শব্দে হেসে উঠেছিলেন অনেকের দিকে তাকিয়ে। ফিসফিস শব্দে বলে উঠেছিলেন, তাই কাল তুমি জোর করে লিখবে বুঝি? আচ্ছা লিখো তাহলে, তুমিই লিখো কেমন? আর কাউকে কিন্তু লিখতে দিও না, তুমিই লিখবে। হ্যাঁ তুমি। সেদিন আমরা সবাই চলে যাওয়ার পরও অনেকক্ষণ চুপ করে ক্লাব ঘরে বসেছিলেন সুখলাল বাবু। যাওয়ার আগে নাকি দারোয়ানের কাছ থেকে ক্লাব ঘরের একটা এক্সট্রা চাবি চেয়ে নিয়েছিলেন। পরের দিন ক্লাবের দরজা খুলে যে বীভৎস দৃশ্য আমরা দেখতে সাক্ষী হয়েছিলাম তা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। রঞ্জন, বিশ্বাস করো, ব্ল্যাকবোর্ডের নিচেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুখলাল বাবু। হাতের শিরাটা কাটা, রক্তে ভেসে যাচ্ছে গোটা ক্লাব ঘর। চোখ দুটো স্থির, কিন্তু ওই অবস্থাতেও ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত পাগলাটে হাসির রেখা। আমরা স্তব্ধ হয়ে গেছিলাম। ভাবতেই পারিনি কালকের ওই সামান্য ঝগড়ার রেশ এত দূর যাবে। পরের দিন ওরই শোকজ্ঞাপন অনুষ্ঠান করা হলো। অনেক তেতো হাসি হেসে বলেছিল, উনি বলেছিলেন যাতে শোকজ্ঞাপন ব্ল্যাকবোর্ডে আমিই লিখি। শুধু এটা বলেননি যে সেটা ওর হবে, বলেছিলেন যখন তখন সেই হুকুমটুকু অন্তত যেন আমি পালন করি। অনেক লিখতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওকে থামিয়ে দিয়েছিল নিখিলদা। বলেছিল, দাঁড়াও অনেক, আজকে আমি লিখব। এই সব কিছুর জন্য আসলে তো আমিই দায়ী। এইটুকু অন্তত করি, কিছুটা পাপস্খলন করি। আর তারপর থেকে শুরু হলো এই মৃত্যুর চক্র। ব্ল্যাকবোর্ডে লেখার পরের দিন থেকেই বদলে যেতে লাগলেন লিখিতদা। রিনির মৃত্যুর পর থেকেই কথা বলা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু সুখলাল বাবুর মৃত্যুর পর থেকে যেন ক্রমশ গুমড়ে যেতে লাগলেন। ঠিক সুখলাল বাবুর মৃত্যুর মতোই চুপ করে ব্ল্যাকবোর্ডের সামনে বসে থাকতেন তিনি। ওইভাবেই হাত বোলাতেন ওই ব্ল্যাকবোর্ডটার গায়ে। মাঝে মাঝে নিজের কান চেপে ধরতেন, বলতেন ব্ল্যাকবোর্ড থেকে নাকি কারো একটানা চক ঘষে চলার শিরশিরে শব্দ ভেসে আসছে। আমরা ভেবেছিলাম সবটাই বোধহয় ওর অপরাধ বোধের কারণে। কেউ কেউ ডাক্তার দেখাতেও বলেছিল, কিন্তু কোনোটারই আর শেষ পর্যন্ত সময় যায়নি। রঞ্জন, সুখলালবাবু মারা যাওয়ার ঠিক 1 মাস পরে ওই ব্ল্যাকবোর্ডের নিচেই মৃত অবস্থায় পাওয়া গেছিল নিখিলদাকে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, হাতে শিরা কেটে রক্তে একাকার, মুখে গ্যাজলা। পার্থক্য বলতে সুখলাল বাবুর ঠোঁটের কোণে ছিল বাঁকা হাসির রেখা, আর নিখিলদার মুখে আঁকা হয়েছিল এক নির্ভেজাল আতঙ্কের ছাপ। এই ঘটনার পরে আমরা সিদ্ধান্ত নিই ওই ব্ল্যাকবোর্ডে আমরা কিচ্ছু লিখব না। সবাই একমত হয়েছিল, শুধু রুখে দাঁড়ালো তোমার বন্ধু অনেক। ও কিছুতেই এই কুসংস্কারকে জিততে দেবে না। ওর মতে এই সব কিছুই শুধু আমাদের ভ্রম। আমরা যত বারণ করেছিলাম ওর জেদটা যেন তত বেড়ে গেছিল। প্রায় জোর করেই ওই ব্ল্যাকবোর্ডে নিখিলদার মৃত্যু সংবাদ লিখেছিল। তারপর আর কি, ইতিহাসের পুনরাবৃত্তি। অনেক লড়াই করেছিল। একবার ব্ল্যাকবোর্ডে হাত বোলাচ্ছে, পরের মুহূর্তে জোর করে নিজের হাতে নিয়ে নিজে টেনে নিচ্ছে। নিজের কান দুটো দুহাতে চেপে রেখে চিৎকার করতো, কি চাও, আর কত যন্ত্রণা দেবে আমাদের, থামাও এই একঘেয়ে শব্দ, তুমি থামাও। পার্থকে বলতো জোর করে যেন ওকে ক্লাব ঘর থেকে নিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই নিজে আর থাকতে পারতো না, ছুটে আসতো আবার ক্লাব ঘরে।
ঠিক 1 মাস পর ওকেও ঠিক একইভাবে পাওয়া গেল, ব্ল্যাকবোর্ডের সামনে মৃত অবস্থায়। চোখ দুটো ভয়ে ঠিকরে বেরোচ্ছে, মুখে গ্যাজলা, কবজির কাছে হাতটা কাটা, দৃষ্টিটা সেই ব্ল্যাকবোর্ডের দিকেই স্থির হয়ে আছে। এবার বুঝতে পারছো রঞ্জন, কেন তোমাকে আমি বারণ করেছি এই ব্ল্যাকবোর্ডে লিখতে? কেন বলছে এই ব্ল্যাকবোর্ড অভিশপ্ত? একটানা বলে শেষ করে আমার দিকে ফিরে তাকালেন প্রমথেশ কাকু। একটু দম নিয়ে শান্ত স্বরে বললাম, আপনার ভয় ব্ল্যাকবোর্ডটাকে অভিশপ্ত ভাববার কারণ সবটাই আমি বুঝতে পারছি কাকু, কিন্তু আমার মনে হয় না এতে অলৌকিক কিছু আছে। নাতনির মৃত্যু শোকে সুখলালবাবু যেমন আত্মহত্যা করাটা অস্বাভাবিক কিছু নয়, তেমনি নিজের প্রতি অপরাধে ডিপ্রেশনে ডুবে গিয়ে জেঠু ওই নিখিলও যে সুইসাইডের করেছে এটাও কিছু অসম্ভব নয়। আর অনেকের মৃত্যু নিয়ে তুমি কি বলবে রঞ্জন? ওর মৃত্যুটা একই জিনিস কাকু। প্রথমত ওর সঙ্গে ঝগড়ার পর সুখলালবাবু আত্মহত্যা করেন, তারপর ওকে বারণ করে নিখিল জেঠু লিখেছিলেন মৃত্যু সংবাদ। হয়তো সেই থেকেই একটা অযৌক্তিক অপরাধ বোধ কাজ করছিল ওর মধ্যে। আর তাছাড়া নিখিল জেঠু আর সুখলালবাবু দুজনেরই পাগলামি আর মৃত্যু ও কাছ থেকে দেখেছিল, তো হয়তো সব মিলিয়ে ওর মনের মধ্যে একটা গভীর প্রভাব ফেলেছিল। সেই থেকেই হয়তো ও আত্মহত্যা করেছে। আপনারা এর মধ্যে হয়তো অভিশাপ এসব টেনে আনছেন। আচ্ছা, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি আপনাদের সব ভয় মিথ্যে। দিন, আমি লিখছি ব্ল্যাকবোর্ডে অনেকের মৃত্যু সংবাদ। প্রমথেশ কাকু মুহূর্তের মধ্যে আমার আর ব্ল্যাকবোর্ডের মাঝে এসে দাঁড়ালেন। দৃঢ় স্বরে বলে উঠলেন, তুমি বিশ্বাস করো না, কোনো অসুবিধা নেই রঞ্জন, কিন্তু যতদিন আমি বেঁচে আছি এই ব্ল্যাকবোর্ড তোমাকে আমি কিছুতেই লিখতে দেব না। তোমাকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি, মৃত্যুর মুখে আমি কিছুতেই ঠেলে দিতে পারবো না। তুমি চলে যাও রঞ্জন, সম্ভব হলে কালকেই ফিরে যাও ব্যাঙ্গালোর, আর কখনো ফিরে এসো না এখানে। কিছু না বলে চুপচাপ চলে এলাম আমি। প্রমথেশ কাকুর বয়স হয়েছে, এই বয়সে কুসংস্কার বোঝানোটা তাকে বা তার এই বিশ্বাসটাকে ভাঙাটা কঠিন, কিন্তু আমি এই কুসংস্কার না ভেঙে কিছুতেই এখান থেকে যাব না। অনেক যেটা চেয়েও পারেনি সেই কাজটা আমি করব। বন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব তো আমারই। পরের দিন তাড়াতাড়ি ক্লাব ঘরে এসে ঢুকলাম। কেউ এখন এসে পৌঁছয়নি। কুলঙ্গির থেকে চকটা বার করে নিয়ে এসে কিছুক্ষণ তাকিয়ে রইলাম এতদিনের চেনা ওই ব্ল্যাকবোর্ডটার দিকে। তারপরে লিখতে শুরু করলাম অনেকের মৃত্যুবার্তা, শোক জ্ঞাপন। ভীষণ বেদনা ভরে জানাচ্ছি আমাদের প্রিয় অনিকার নেই। শেষ করে একটা শুকনো হাসি হেসে উঠলাম। দেখলি তো অনেক, আমার সেই কাকের ঠ্যাং বকের ঠ্যাং হাতের লেখাতেই শেষ পর্যন্ত তোর শোক জ্ঞাপন লেখা হলো। তুই মাথা ঠুকে মরছিস না তো? কথাটা শেষ করতে পারলাম না, একটা তীব্র আর্তনাদ ভেসে এলো পেছন থেকে। দেখলাম প্রমথেশ কাকু সহ বাকি সবাই এসে দাঁড়িয়েছে আমার পেছনে। প্রমথেশ কাকু চিৎকার করে উঠলেন, এ তুমি কি করলে রঞ্জন? আমি এতবার করে বলার পরেও তুমি এটা কি করলে? পার্থ পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ব্ল্যাকবোর্ডের দিকে, ওর চোখও ঠিক একই রকম বিস্ফারিত। আমি একটু এগিয়ে এসে হেসে বললাম, কুসংস্কার ভাঙলাম কাকু, যেটা অনেক করতে চেয়েছিল সেটাই। দেখুন না কেমন ভেঙে গেছে কুসংস্কার। তাই তো পার্থ এবার চক ঘষছে ব্ল্যাকবোর্ডে। কি রে পার্থ, তাই তো বলেই পেছন ফিরে থমকে গেলাম। পার্থ ব্ল্যাকবোর্ড থেকে অন্তত 2 হাত দূরে দাঁড়িয়ে আছে, ওর হাতে চকের চিহ্ন পর্যন্ত নেই, অথচ আমার কানে ভেসে আসছে কারুর একটানা চক ঘষার শব্দ, সে একটা বিরক্তিকর শিরশিরের শব্দ। আমি হতভম্বের মতো বলে উঠলাম, কে চক ঘষছে কাকু? এইভাবে একটানা কে চক ঘষে চলেছে? প্রমথেশ কাকু
পাথরের মতো আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, কেউ চোখ ঘষছে না রঞ্জন, কেউ না। আমি চিৎকার করে উঠলাম, কেউ চোখ ঘষছে না বললেই হবে? আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। শব্দটা আরো জোরে হচ্ছে, আরো তীব্র, খুব কাছ থেকে ভেসে আসছে শব্দটা। আমি ধীরে ধীরে ফিরে তাকালাম। আমার চোখের সামনে একটা বিরাট কালো ব্ল্যাকবোর্ড, কেউ নেই ওখানে, তবু ভেসে আসছে কারো একটানা চকটা ঘষে জ্বলার একটা বিরক্তিকর শিরশিরে শব্দ। ওর গায়ে জল জল করছে আমার একটু আগে লেখা অনেকের মৃত্যু সংবাদটা। শুধু এক মুহূর্তের জন্য যেন আমার ঝাপসা চোখে বদলে গেল। ওতে লেখা একটা মাত্র শব্দ, ভীষণ বেদনা ভরে জানাচ্ছি, আমাদের প্রিয় রঞ্জনা। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে পথ চলতে সাহায্য করো। আর যে বন্ধুরা আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।